আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকার আহ্বান সিউল ও ওয়াশিংটনের। তাইওয়ানে ভূমিকম্পে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭ বছরের শিশুসহ জীবিত উদ্ধার ২। ধসে পড়া ভবনটি নির্মাণে ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ায় আর কোনো বিদেশি সেনা প্রবেশ করলে কফিনে চড়ে ফেরত যেতে হবে, মুয়াল্লেমের হুঁশিয়ারি। শরণার্থীদের তুরস্কে প্রবেশের অনুমতি দিতে ইইউর আহ্বান। এবং অভিবাসী ঢল মোকাবিলায় মেসিডোনিয়া বুলগেরিয়া সীমান্তে কড়াকড়ি আরোপের প্রস্তাব হাঙ্গেরির। ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন ও ইসলাম বিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। সব ধরনের আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যদিও পিয়ংইয়ং এর দাবি, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের লক্ষ্য নিয়ে এই পরীক্ষা চালানো হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। উত্তর কোরিয়ার সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশের দিকে ছুটে চলা আলোর বিন্দু ধরা পড়ে দক্ষিণ কোরীয় ও জাপানি গণমাধ্যমের ক্যামেরায়। জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের খুব কাছে অবস্থিত সোহাই কেন্দ্রটি। পিয়ংইয়ং বলছে, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের জন্য তারা সেখান থেকে বহু স্তর বিশিষ্ট রকেট উৎক্ষেপণ করেছে। তবে পিয়ংইয়ং এর বক্তব্য প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, পিয়ংইয়ং গোপনে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের হুঁশিয়ারিকে আমল না দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উস্কানিমূলক আচরণ করল। পিয়ংইয়ং এর এ স্পর্ধা বিশ্ব শান্তির জন্য হুমকি। তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত দেশটির উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেও এ ঘটনাকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন। বারবার নিষেধের পরও উত্তর কোরিয়ার এমন পদক্ষেপে আমরা যার পর নাই ক্ষুব্ধ। জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া। এজন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব। আমাদের নাগরিক ও দেশের নিরাপত্তার জন্য যা কিছু হুমকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পৃথিবীর কক্ষপথে পিয়ংইয়ং এর স্যাটেলাইট পাঠানোর দাবি সত্য হতে পারে। রকেট উৎক্ষেপণের পর আশপাশের এলাকাগুলোতে যে ভগ্নাবশেষ পাওয়া গেছে তার নমুনার সঙ্গে ২০১২ সালে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল তার অবশিষ্টের মিল পাওয়া যায়। সেই হিসেবে বলা যায় উত্তর কোরিয়ার স্যাটেলাইট পাঠানোর দাবি সত্য হলেও হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান এই বলে হুঁশিয়ার করেছে যে ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমা অতিক্রম করলে তা ভূপাতিত করা হবে। এ পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডকে গভীর দুঃখজনক মন্তব্য করে দেশটির প্রতি উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে জাপানে। উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের পর জাপানে বসবাসকারী কোরীয়দের সংগঠনের ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। এ সময় টোকিওর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পিয়ংইয়ং এর এমন কর্মকাণ্ডে দক্ষিণ কোরিয়া ও চীনের জনগণও ক্ষোভ জানিয়েছেন। তারা জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে তাদের দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা। এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। পিয়ংইয়ং এর এমন আচরণকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। nuclear weapon. 30 ঘণ্টা পর তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া 17 তলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে 7 বছরের এক শিশু সহ 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 350 জনকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। ধসে যাওয়া ভবনটির নির্মাণজনিত কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার ভোররাতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে 7 বছরের এক বালককে জীবিত বের করে আনে উদ্ধারকারীরা। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শতাধিক মানুষ। 9 তলাতে একজন জীবিত ব্যক্তির সন্ধান পেয়েছি। ধ্বংসস্তূপের ভেতর আটকে আছেন তিনি। তাকে উদ্ধারে এরই মধ্যে কাছের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দুই পাশ থেকে গর্ত খুঁড়ে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি আমরা। জীবিতদের উদ্ধারে দমকল বাহিনী ও সেনা সদস্যদের সঙ্গে হাত লাগিয়েছে স্থানীয়রা। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 350 জনকে। শনিবার রাতে একটি শিশুকেও উদ্ধার করা হয়। ভবনের ধ্বংসস্তূপের ভেতরেই 4টি অনুসন্ধান দল কাজ করছে। দলের সদস্যরা ইট পাথরের মতো শক্ত বস্তু ভাঙার সরঞ্জামাদি ছাড়াও প্রাণের স্পন্দন শনাক্তকারী যন্ত্র ব্যবহার করছেন। শনিবার 6.4 মাত্রার ভূমিকম্পে 96টি অ্যাপার্টমেন্টের এত উঁচু ভবনের ধসে পড়া ঘটনাকে যেন বিশ্বাসই করতে পারছেন না স্থানীয়রা। ভূমিকম্প যখন শুরু হয় তখন ভোররাত। হঠাৎ পায়ের তলায় মাটি কাঁপতে থাকে। দ্রুত বাইরে বেরিয়ে আসার পর দেখি গোল্ডেন ড্রাগন দুলছে। কল্পনাও করতে পারিনি এমন মস্ত বড় বিল্ডিং ধসে পড়বে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইং-জিউ। আর ধসে যাওয়া ভবনটির নির্মাণজনিত কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকানদের নির্বাচনী বিতর্কে প্রতিদ্বন্দ্বীদের তীব্র আক্রমণের শিকার রুবিও। জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। সৌদি আরব সিরিয়ায় সেনা পাঠানোর আগ্রহ প্রকাশের পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেম বলেছেন, কোনো বিদেশি সেনা সিরিয়ায় প্রবেশ করলে তাদের কফিনে চড়ে ফেরত যেতে হবে। সিরিয়ায় সৌদি সেনাদের কোনো মতে বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি। এদিকে সেনাবাহিনীর অভিযানে সিরিয়ার দেরা, হামা ও ইদলিব প্রদেশের বেশ কিছু এলাকা থেকে বিদ্রোহীদের নির্মূল করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের রাতিয়া শহরের পুরোপুরি দখল নিতে সরকারি বাহিনী আর বিদ্রোহীদের মধ্যে এখন তুমুল লড়াই চলছে। সেনাবাহিনী প্রচারিত ভিডিওতে দাবি করা হয়েছে ইতোমধ্যে শহরের বেশিরভাগ অংশ তাদের দখলে। রোববার সেনাবাহিনী আরও জানায়, হামা, ইদলিব ও দেইর এজ-জোর প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে তারা। ভারী অস্ত্রশস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বিদ্রোহীদের একের পর এক ঘাঁটি। এসব অভিযানে হামা ও ইদলিব প্রদেশে অন্তত 24 বিদ্রোহী নিহত হয়েছে বলেও জানায় সেনাবাহিনী। এরই মধ্যে গেল শুক্রবার সৌদি আরব জানায়, মার্কিন জোটের রাষ্ট্রগুলো সম্মত হলে তারা সিরিয়ায় সেনা পাঠাতে পারে। শনিবার এর জবাবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেম বলেছেন, যুক্তরাষ্ট্র সহ যে কোনো দেশ স্থলযুদ্ধের জন্য সিরিয়ায় সেনা পাঠালে তার উপযুক্ত জবাব দেয়া হবে। সিরিয়ায় যে কোনো দেশের সেনা মোতায়েনকে আগ্রাসন হিসেবে বিবেচনা করব আমরা, কারণ সিরীয় সরকারের সম্মতি ছাড়া যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ প্রতিহত করা আমাদের দায়িত্ব। তাই হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যেই আসবে তাকে কফিনে করে বাড়ি ফিরতে হবে। সৌদি আরবের সেনাবাহিনী সিরিয়ায় প্রবেশ করলে তাদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াদের এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক অস্থিতিশীলতা আরো বাড়িয়ে দেবে। আমার মনে হয় সৌদি আরব সিরিয়ায় সেনা পাঠানোর মতো দুঃসাহস দেখাবে না, কিন্তু তারপরও যদি তারা সেই ভুল করে তবে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আমরা রয়েছি। রুশ সংসদের সদস্য পাভেল ক্রাসিননিকভ বলেছেন, সিরীয় সরকারের সম্মতি ছাড়া সেখানে সেনা পাঠালে তা হবে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন ও যুদ্ধ ঘোষণা শামিল। সৌদি আরবের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সীমান্তে তুর্কি বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুশ সরকার অভিযোগ করেছিল যে শিগগিরই সিরিয়ায় সেনা পাঠাতে যাচ্ছে তুরস্ক। তবে অনুমান নির্ভর এ অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সীমান্তে আটকে পড়া সিরীয় শরণার্থীদের তুরস্কে প্রবেশের অনুমতি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে তুরস্ক বলেছে, শরণার্থীদের জন্য তারা সবসময় উন্মুক্ত সীমান্ত নীতি অনুসরণ করে আসছে। সে কারণেই সাম্প্রতিক সময়ে কয়েক হাজার সিরীয় শরণার্থী তুরস্কে প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। প্রাণ বাঁচাতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে তুরস্কে প্রবেশের আশায় গত 2 দিন ধরে অপেক্ষা করছে এই শরণার্থীরা। তুরস্ক সীমান্তের পাশেই সিরিয়ার একটি এলাকায় আশ্রয় নিয়েছে তারা। পরিবারের নারী আর শিশু সদস্যদের নিয়ে আমরা এই শিবিরে আশ্রয় নিয়েছি। আমরা তুরস্কে প্রবেশ করতে চাই। ওখানে পৌঁছতে পারলে পাবো নিরাপত্তা। আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো না, সেখানে আমরা নিশ্চিন্তে ঘুমোতেও পারি না।
ركز عليها أكثر شيء يعني আটকে পড়া শরণার্থীরা শেষ পর্যন্ত তুরস্কে ঢুকতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে রয়েছেন এর মধ্যে তুরস্কে প্রবেশ করা তাদের স্বজনরা। আটকে পড়া এসব শরণার্থীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়া ও তুরস্ক সীমান্তে আটকে আছে প্রায় 10,000 শরণার্থী। তাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও তা আমাদের নৈতিক দায়িত্ব। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে যারা পালিয়ে আসছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যের দিকে তাকিয়ে আছে। তবে আমস্টারডামে ইইউ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তুরস্ক সবসময় শরণার্থীদের আশ্রয় দিতে আগ্রহী। সিরীয় অভিবাসীদের জন্য আমাদের সীমান্ত সবসময় উন্মুক্ত। গত কয়েকদিনে প্রায় 5,000 সিরীয় শরণার্থী তুরস্কে প্রবেশ করেছে। প্রবেশের অপেক্ষায় রয়েছে আরো প্রায় 55,000। আমরা তাদের অসহায় অবস্থায় ফেলে রাখতে পারি না। এদিকে তুরস্ক থেকে ইউরোপে পাড়ি জমানোর জন্য যেসব নৌযান ব্যবহার করা হয় তেমন নৌকা নির্মাণের একটি কারখানায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এ সময় প্রায় 49টি নৌযান জব্দ করা হয়। আফরোজ নিপা, সময় সংবাদ। ইরাকের কিরকুকে মার্কিন জোটের বিমান হামলা ও দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত 31 আইএস জঙ্গি নিহত ও 19 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শনিবার বিকেলে কিরকুকের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সাদ্দাম গ্রামে মার্কিন জোটের বিমান হামলায় 19 জন নিহত হয়। এ সময় জঙ্গিদের বেশ কয়েকটি আস্তানা গুড়িয়ে দেওয়া হয় বলে জানায় সেনাবাহিনী। একই দিন কিরকুকের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় মার্কিন জোটের হামলা ও ইরাকি বাহিনীর অভিযানে 12 আইএস সদস্য নিহত ও 19 জন আহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয় আইএসের বেশ কিছু ভারী যানবাহন ও একটি কমান্ড পোস্ট। পশ্চিম ইউরোপমুখী অভিবাসী ঢল মোকাবেলায় মেসিডোনিয়া ও বুলগেরিয়া সীমান্তে কড়াকড়ি আরোপের প্রস্তাব দিয়েছে হাঙ্গেরি। নেদারল্যান্ডসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে হাঙ্গেরির এই প্রস্তাবের প্রতি সমর্থন জানায় বিভিন্ন দেশ। তবে অভিবাসীদের প্রবেশ রুখতে নতুন করে বেড়া নির্মাণ করা হলে তার নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন ইইউর সম্প্রসারণ বিষয়ক কমিশনার। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন ও ইসলাম বিরোধী বিক্ষোভ হয়েছে। জার্মানিতে হাজার হাজার শরণার্থী প্রবেশের বিরোধিতা করে শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ড্রেসডেন শহরে বিক্ষোভ সমাবেশ করেন ইউরোপের ইসলামীকরণ ও অভিবাসন বিরোধী সংগঠন পেগিডার সমর্থকরা। এতে প্রায় 20,000 বিক্ষোভকারী অংশ নেন বলে জানায় স্থানীয় পুলিশ। অন্যদিকে ড্রেসডেনের আরেক অংশে পেগিডা সমর্থকদের নব্যনাৎসি উল্লেখ করে বর্জনের পরিবর্তে সংহতি ব্যানারে পাল্টা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এখানকার সব মানুষের মন এক নয়। এখনো অনেক মানুষ আছেন যারা অসহায়, নিঃস্ব, শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সদা প্রস্তুত। ঘৃণার পরিবর্তে সবকিছুটাই হৃদয় দিয়ে অনুধাবন করা উচিত। একই দিন ব্রিটেনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইসলাম ও অভিবাসন বিরোধী সংগঠন পেগিডার সমর্থকরা। তারা জার্মানির কোলন শহরে নববর্ষের অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনায় অভিবাসীদের জড়িত থাকার তীব্র নিন্দা জানান। যত বেশি ইসলামের কথা বলা হবে স্বাধীনতা ততই কমতে থাকবে। ইউরোপে অভিবাসীদের সঙ্গে সঙ্গে চরমপন্থীরাও ছড়িয়ে পড়ছে। জার্মানির মতো ব্রিটেনের বার্মিংহামেও পেগিডা বিরোধী সমাবেশ করে কয়েকশো মানুষ। তারা মুসলিম বিরোধীদের কোনো বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি না দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পেগিডার সমর্থনে বিক্ষোভ হয়েছে পোল্যান্ডেও। শনিবার রাজধানী ওয়ারসয় আয়োজিত এ সমাবেশে বিক্ষোভকারীরা ইউরোপে অভিবাসী সংকটের জন্য জার্মান চ্যান্সেলরের উদারনীতিকে দায়ী করেন। দেশে দেশে এমন অভিবাসন বিরোধী বিক্ষোভের মধ্যেই নেদারল্যান্ডসের আমস্টারডামে ইইউর এক বৈঠকে গ্রিসের বিরুদ্ধে অভিবাসী ঢল মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তোলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্তো। গ্রিসের ওপর ভরসা না রেখে ইউরোপের প্রতিরক্ষায় মেসিডোনিয়া ও বুলগেরিয়া সীমান্তে নতুন করে বেড়া নির্মাণের প্রস্তাব দেন তিনি। গ্রিস যদি সেনজেন চুক্তির শর্ত অনুযায়ী ইউরোপের নিরাপত্তা রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে সমর্থ না হয় তবে আমাদের অন্য চিন্তা করতে হবে। আর সেক্ষেত্রে গ্রিস সীমান্তবর্তী মেসিডোনিয়া ও বুলগেরিয়ার সীমান্ত বন্ধ করে দিতে হবে। এ ধরনের উদ্যোগের পাল্টা প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন ইইউর সম্প্রসারণ বিষয়ক কমিশনার জোহান্স হ্যান। কোন দেশের একক সিদ্ধান্তের পরিবর্তে অভিবাসী সংকট সমাধানে ইউরোপের দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। অভিবাসী ঢল মোকাবিলায় ইইউর নীতি নির্ধারকদের নানা উদ্যোগ সত্ত্বেও থেমে নেই অভিবাসন প্রত্যাশীদের সাগর পথে ইউরোপ যাত্রা। শনিবার গ্রিসের লেসবস দ্বীপের কাছে বেশ কয়েকজন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কোস্টগার্ড। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। গ্রিস মেসিডোনিয়া সীমান্ত আবারও বন্ধ করে দেয় মেসিডোনিয়া সীমান্তে আটকা পড়েছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী।
সীমান্তের ছোট শহর পলিকাস্ট্রোতে আটকে আছে অভিবাসী বাহী শত শত বাস। সীমান্তের দায়িত্বে থাকা পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, সীমান্ত বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছে সেখানে অপেক্ষমান অভিবাসীরা। খাবার ও পানির অভাবে ধুঁকছে অনেকে। শীতের তীব্রতার কারণে বাসের ভেতরে রাত কাটাতে হচ্ছে তাদের। এদিকে সীমান্তে শত শত বাস আটকে থাকায় ট্রাফিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে ওই অঞ্চলে। এর ফলে গত কয়েকদিন ধরে মেসিডোনিয়া সীমান্তে আন্দোলন করছিল স্থানীয় ট্যাক্সি চালকরা। শনিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা রেললাইন অবরুদ্ধ করে রাখার চেষ্টা করলে জোরপূর্বক তাদের হটিয়ে দেয় পুলিশ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সেনাবাহিনীর গাড়িতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩ সেনা সহ অন্তত ৯ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। গণমাধ্যম জানায়, শনিবার কোয়েটার জেলা আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার মধ্যেই শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। তেহরিকে তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পরপরই দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটাকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই হামলার নিন্দা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ইরান ও আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে প্রায়ই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া লিবিয়া সীমান্তে ২০০ কিলোমিটার দীর্ঘ পরীক্ষা খনন করেছে। কর্তৃপক্ষের বরাতে রোববার বিবিসি জানায়, পাশের দেশ থেকে সন্ত্রাসী হামলা রোধে সীমান্ত দিয়ে যে কোনো প্রকার যানবাহনের প্রবেশ ঠেকাতে এই উদ্যোগ নেয় দেশটি। নতুন এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পর সীমান্তে চোরাচালান কমে এসেছে বলে জানান তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রী। প্রথম পর্যায়ে পরীক্ষা খননের পর জার্মানি ও যুক্তরাষ্ট্রের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে সীমান্তে বিদ্যুৎ পরিবাহী কাঁটা তার বসানো হবে বলেও জানান তিনি। ২০১৫ সালে লিবিয়ায় আইএস ঘাঁটি গড়ার পর থেকেই তিউনিসিয়া জঙ্গি হামলার হুমকির মধ্যে রয়েছে। গত বছর সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় ৩৮ জন নিহতের পর সীমান্তে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেয় তিউনিসিয়া। লিবিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত এক জঙ্গি এই হামলা চালিয়েছিল বলে ধারণা করা হয়। অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনি ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ওই অঞ্চলে নতুন করে ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত পরিবর্তন করারও আহ্বান জানায় তারা। গেল মাসের শেষ ভাগে পশ্চিম তীরে নতুন করে আরও ১৫০টি নতুন বসতি স্থাপনের ঘোষণা দেয় তেল আবিব। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেয় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। এদিকে জেরুজালেমের দক্ষিণে বেদুইন অধ্যুষিত এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক নারী। হামলাকারী বেদুইন ছিল কিনা সেই বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। এর একদিন আগে পশ্চিম তীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়। শনিবার তার মরদেহ নিয়ে মিছিলে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, কলম্বিয়ায় ৩,০০০-এর বেশি অন্তঃসত্ত্বা নারীর দেহে জিকা ভাইরাস শনাক্ত। আতঙ্কের মধ্যে ব্রাজিলে চলছে রিও কার্নিভালের জমজমাট আয়োজন। নিউ হ্যাম্পশায়ারে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীদের তীব্র আক্রমণের শিকার হলেন রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও। শনিবার এক টেলিভিশন বিতর্কে অভিবাসন নীতি সহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি মত তুলে ধরেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা। বিতর্কের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আইওয়ায় হেরে গেলেও নিউ হ্যাম্পশায়ারে জয়লাভের বিষয়ে আশাবাদী তিনি। ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। নিউ হ্যাম্পশায়ার রাজ্যের প্রাইমারি অর্থাৎ মনোনয়ন প্রত্যাশী নির্বাচনকে সামনে রেখে শনিবার টিভি বিতর্কে অংশ নেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ৭ জন। বিতর্কের সময় নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ব্যক্তিগতভাবে আক্রমণ করেন মার্কো রুবিওকে। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হন এবং আপনাকে বলা হয় আমেরিকার ভালোর জন্য আপনি কি করবেন তা ৩০ সেকেন্ডের মধ্যে বলতে হবে, তাহলে আপনার বক্তব্যে বোঝা যাবে শুধুমাত্র একজনকে দিয়ে আমেরিকার উন্নতি সম্ভব। আপনার প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই, নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও, আপনি মনে করেন আপনি খুব যোগ্য।
অপর দুই প্রার্থী টেড ক্রুজ এবং জেব বুশ যুক্তরাষ্ট্রের অর্থনীতি, স্বাস্থ্য আইন, মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রত্যেকেই আশাবাদী তিনি নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জয়লাভ করবেন। এদিকে টিভি বিতর্কে শেষে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি আশাবাদী নিউ হ্যাম্পশায়ারে তিনি জিতে যাবেন। তিনি জানান এই অঙ্গরাজ্যের সাথে তার অনেক দিনের সম্পর্ক এবং তার অনেক বন্ধু আছে এখানে। নিউ হ্যাম্পশায়ারের ভোট ব্যবস্থা অনেক সুন্দর, কিন্তু আগেরটি অনেক জটিল ছিল। আমি মনে করি সমর্থকদের মনের কথা আমি বলতে পেরেছি, তাই জেতার সুযোগ রয়েছে আমার। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেছেন ফেব্রুয়ারির 9 তারিখে নিউ হ্যাম্পশায়ারে তার বিজয় সূচিত হবে। এই অঙ্গরাজ্যের ভোটার বিশেষ করে তরুণরা ভোট বিপ্লবের মাধ্যমে তাকে জিতিয়ে দেবে। তিনি বলেন আইওয়াতে বিজয়ীর খুব কাছাকাছি ভোট পাওয়াতে তার আত্মবিশ্বাস বেড়েছে। এই কক্ষে তরুণরা একদিন আমেরিকাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই প্রথম তোমাদের বাবা মাকে অনুন্নত জীবনযাপন করতে হচ্ছে। এই ব্যাপারটি আমরা কখনোই মেনে নিতে পারি না। নিউ হ্যাম্পশায়ারে ভোটাররা জানাচ্ছেন যারা তাদের চাকরির বাজার বাড়ানোর ব্যবস্থা করবে এবং স্বাস্থ্য সুবিধা, গৃহঋণ দেওয়ার ব্যবস্থা সহ নাগরিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেবেন তাকেই তাদের নেতা করবেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবং নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন রিপাবলিকান দলের পক্ষে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের দিক থেকে হিলারি ক্লিন্টন নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে থাকবেন। শাশ্বত সত্য, সময় সংবাদ। গেল 2 দিনে ভারতের ছত্তিশগড়ে নারী সহ 55 মাওবাদী গেরিলা আত্মসমর্পণ করেছে। সে সময় কর্তৃপক্ষের কাছে আগ্নেয়াস্ত্র জমা দেয় তারা। এই ঘটনাকে বড় অর্জন বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক SRP কাল্লুরি। আত্মসমর্পণকারী মাওবাদী গেরিলা ও তাদের সমর্থকদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম হলো বলেও জানান তিনি। এই মাওবাদীদের বিরুদ্ধে রাজ্যের পুলিশের ওপর হামলা ছাড়াও সড়কে গর্ত করে যোগাযোগ বিচ্ছিন্ন করা ও রাস্তায় বোমা পুঁতে রাখার অভিযোগ ছিল। ভারতের উত্তরাঞ্চলে 8 বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নয়াদিল্লির উপকণ্ঠে হরিয়ানার গুরগাঁও শহর থেকে 72 বছর বয়সী ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। তিনি আরশা ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল ও পরিচালক এবং ভারতের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণ চেষ্টার শিকার শিক্ষার্থী পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে 2014 সালে অন্তত 3,37,922 জন নারী ধর্ষণ, অপহরণ ও নৃশংসতার শিকার হয়েছেন, যা 2013 সালের তুলনায় 9% বেশি। অস্ট্রিয়ায় আল্পস পর্বতে স্কি করতে গিয়ে বরফ ধসে চেক প্রজাতন্ত্রের 5 নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটি থেকে 12 জন পর্যটকের একটি দল স্কি করতে গিয়েছিল বলে জানায় গণমাধ্যম। ভিয়েনা পুলিশের বরাতে বিবিসি ও রয়টার্স জানায় স্থানীয় সময় শনিবার দুপুরে আকস্মিক এই ধসে 2টি পর্যটক দলের অন্তত 27 জন বরফের নিচে চাপা পড়েন। এই ঘটনায় 2 জন গুরুতর আহতের খবর জানিয়েছে গণমাধ্যম। হতাহতদের উদ্ধারে অভিযান চালায় কর্তৃপক্ষ। অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলীয় তিরোল রাজ্যে আল্পসের ওই অংশটিতে শনিবার 14 দফা বরফ ধসের খবর পাওয়া গেছে। অস্ট্রিয়ার এই অঞ্চলটিতে শীতকালে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। গত 18 জানুয়ারি ফ্রান্সে আল্পসের বরফ ধসে 6 জনের মৃত্যু হয়েছিল। ভারতের তামিলনাড়ুতে বাস ট্রাকের সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 32 জন। রোববার স্থানীয় মাদুরাই এলাকায় সরকারি মালিকানাধীন একটি যাত্রীবাহী বাস ও সিমেন্ট বহনকারী অপর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন। এনডিটিভি জানায় হতাহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। ঘোষণা অনুযায়ী নিহতদের জন্য 1 লাখ এবং আহতদের জন্য 5,000 রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চল থেকে অপহৃত এক অস্ট্রেলীয় নাগরিককে মুক্তি দিয়েছে উত্তর আফ্রিকার আল কায়দা সমর্থিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক মাগরেব। জানুয়ারি 15 তারিখে অস্ট্রেলীয় নাগরিককে দিজাবো শহর থেকে অপহরণ করা হয়েছিল। সরকারি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে 80 বছর বয়সী জোসেলিন এলিয়ট এবং তার স্বামী দিজাবো শহরে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম চালু করেছিলেন। এদিকে শুক্রবার ইসলামিক জঙ্গি গোষ্ঠী মাগরেব অপহরণের দায়িত্ব স্বীকার করে একটি অডিও প্রকাশ করে। এতে তারা জানায় জঙ্গি নেতাদের মুক্তির লক্ষ্যে অপহরণ করা হলেও একজন নারীকে যুদ্ধের অংশ করা উচিত নয় জানিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
হাইতিতে চলমান রাজনৈতিক সংকট সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রেসিডেন্ট মিশেল মার্টেলি। শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় 4 মাসের মধ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচন করবে পার্লামেন্ট। সম্প্রতি সহিংসতা ও কারচুপির অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিরোধী দলীয় প্রার্থী জুডে ক্যালস্টিন সরে দাঁড়ালে নির্বাচন স্থগিত হয়ে যায়। এই অবস্থায় ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান ক্ষমতাসীন প্রেসিডেন্ট মার্টেলি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সরকার বিরোধীরা। প্রেসিডেন্ট মিশেল মার্টেলির ক্ষমতার 5 বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী রোববার। নতুন চুক্তি অনুযায়ী চলতি বছরের 24 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মা এবং সাবেক ফার্স্ট লেডি আনিসা আসাদ 86 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সিরীয় রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় রাজধানী দামেস্কের একটি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। আনিসা আসাদ অনেকদিন ধরে অসুস্থ ছিলেন বলে প্রেসিডেন্ট ভবন থেকে জানানো হয়েছে। আনিসার স্বামী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ। 1957 সালে তাদের বিয়ে হয় এবং বাশার আল আসাদ সহ তাদের 5 সন্তান। লাতাকিয়ার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আনিসাকে বিয়ের পরে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। কানাডার টরেন্টোতে এক ভবনে আগুন লেগে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দমকল বাহিনী। ভবনটির বেশিরভাগ বাসিন্দাই বৃদ্ধ বলে জানা গেছে। পুলিশ জানায় শনিবার ভবনটি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এদিকে আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। In the sky. পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় লাসা জ্বরে আক্রান্ত হয়ে গেল আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত 101 জনের মৃত্যু হয়েছে। শনিবার প্রকাশিত নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের এক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানায় ভাইরাসবাহী ইঁদুরের মাধ্যমে ছড়ানো এই রোগে আরও অন্তত 175 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী আবুজা ছাড়াও লাগোস ও আরও 14টি রাজ্যে মৃত্যুর খবর সহ মোট 19টি রাজ্যে লাসা জ্বরে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরই মধ্যে রাজ্যগুলোতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আক্রান্ত রোগীদের খবর পেতে দেরি হওয়ায় ভাইরাসবাহী এই রোগটি ঠেকাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। 1969 সালে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় লাসা শহরে প্রথম এই রোগের সন্ধান পাওয়ায় পশ্চিম আফ্রিকার আরও কয়েকটি দেশে এই রোগের অস্তিত্ব পাওয়া গেছে। Must be taken while using rat poison to wage a war against rodents. কলম্বিয়ায় 3100 অন্তঃসত্ত্বা নারীর দেহে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 25,000 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে দৈহিক মিলনে জিকা সংক্রমণের প্রমাণ পাওয়ার পর এক্ষেত্রে অধিকতর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে সেখানকার স্বাস্থ্য বিভাগ। জিকা আতঙ্কের মধ্যে ব্রাজিলে চলছে রিও কার্নিভালের জমজমাট আয়োজন। রিও কার্নিভালের বর্ণিল আয়োজনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ব্রাজিলের রিও। ঐতিহ্যবাহী সাম্বা নাচের আড়ালে সাময়িকভাবে হলেও চাপা পড়েছে জিকা ভাইরাসের আতঙ্ক। শনিবার লাখ লাখ দর্শকের উপস্থিতিতে সাম্বাড্রোমের প্যারেড গ্রাউন্ডে যথারীতি শুরু হয় উৎসবের দ্বিতীয় রাতের আনুষ্ঠানিকতা। জমজমাট উৎসবের মাঝেও চলছে জিকার বিরুদ্ধে লড়াইয়ের তৎপরতা, চলে সচেতনতামূলক প্রচারণাও। চেয়ে দেখুন কত মানুষ এসেছে। আমি মনে করি না জিকা সংক্রমণ আমাদের উৎসবকে ম্লান করতে পারবে। আতঙ্কটা স্বাভাবিক, তবে আজ তা মনে রাখার প্রয়োজন নেই। আসুন আজ জিকার কথা ভুলে আনন্দে মেতে উঠি। জিকা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাম্বা দলের সদস্যরা। সরকার ভালোভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে, এতে উৎসব ভালোভাবে শেষ হওয়ার বিষয়ে আশাবাদী করেছে আমাদের। জিকা সংক্রমণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের নাম সবার উপরে থাকলেও রিও কার্নিভালে যোগ দিয়েছেন বিদেশি নাগরিকরাও। এদিন উচ্ছ্বাসের কমতি ছিল না তাদের মাঝেও। চারদিকে সবকিছুই সুন্দর, তবে হ্যাঁ, জিকার বিষয়ে একটা উদ্বেগ সবার মাঝেই রয়েছে। আমাকেও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, তবে আমি মনে করি ভয় নয়, বরং সচেতনতা জরুরি। এদিকে শনিবার কলম্বিয়ায় নতুন করে 3100 জনের দেহে জিকা ভাইরাসের সংক্রমণের খবর জানিয়েছে দেশটির সরকার। মশাবাহিত আরেক রোগ স্নায়বিক সমস্যাজনিত গুলেনবেরিতে আক্রান্ত হয়েছেন আরও 1000 জন।
এখন পর্যন্ত জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 25,645। এদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা 3,177। তবে দেশটিতে মাইক্রোসেফালিতে আক্রান্ত ছোট মাথার কোনো শিশুর জন্মের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে যৌন সঙ্গমে মার্কিন নাগরিকের দেহে জিকা সংক্রমণের প্রমাণ পাওয়ার পর সেদেশে পুরুষদের জন্য স্বাস্থ্য বিষয়ক বিশেষ নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। জাহিদুর রহমান, সময় সংবাদ। চীনা চন্দ্রবর্ষকে ঘিরে উৎসবে মেতেছে অস্ট্রেলিয়া। শনিবার সিডনিতে ঐতিহ্যবাহী এই উৎসব শুরু হয়। চীনা পঞ্জিকা মতে এবছরকে বানরের বর্ষ হিসেবে ঘোষণা করেছে, তাই সিডনিতেও ছিল বানরের সাজে নানা পরিবেশনা। সিডনিতে বসবাসকারী চীনাদের পাশাপাশি এই উৎসবে যোগ দিয়েছেন অস্ট্রেলীয়রাও। সিডনির অপেরা হাউসের অদূরে হারবার ব্রিজের উপর একদল বানর কখনো লাফিয়ে উঠছে আরেকজনের কাঁধে, কখনো দর্শনার্থীদের সামনে করছে বিচিত্র অঙ্গভঙ্গি। নাগরিক জীবনে হঠাৎ এই বানরের দলের আগমন চীনা চন্দ্রবর্ষকে ঘিরে। বর্ষবর্ণের থিমকে সামনে রেখে কয়েকজন তরুণের এই বেশভূষা। ঐতিহ্য অনুযায়ী চীনের গুয়াংঝৌ শহরের সঙ্গে মিল রেখে মূল উৎসবের একদিন আগেই শনিবার অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে নতুন বছরের উৎসব। পঞ্জিকা মতে এবছরটি বানরের বর্ষ হওয়ায় আয়োজনের প্রায় পুরোটা জুড়েই রয়েছে এর উপস্থিতি। চীনাদের কাছে বানর বুদ্ধিমান, তেজোদ্দীপ্ত, বাধ্য ও তারুণ্যের প্রতীক। এবারের বছরটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার বাবা বানরের বর্ষে জন্মেছিলেন। এই বছরটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি ভালো কিছু বয়ে আনবে বলেই আশা করছি। শিক্ষার্থীরাও নানা প্রত্যাশা নিয়ে যোগ দিয়েছেন উৎসবে। পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে চাই, আর চাই আমার পরিবারের সবাই সারা বছর ভালো থাকুক। সন্ধ্যার পর ছিল জাঁকজমকপূর্ণ আলোর ঝলকানি, আর অপেরা হাউসকে সাজিয়ে তোলা হয় লাল রঙে। আয়োজকেরা জানিয়েছেন চন্দ্রবর্ষ উপলক্ষে চীনের বাইরে সিডনিতেই করা হয়েছে সবচেয়ে বড় আয়োজন, আর এতে 6 লাখেরও বেশি মানুষ যোগ দেবেন বলে আশা করছেন তারা। চীনা পঞ্জিকা মতে এবারে চন্দ্রবর্ষ শুরু হচ্ছে 8 ফেব্রুয়ারি। সরকারিভাবে নতুন বছরের এই উৎসব 7 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকার আহ্বান সিউল ও ওয়াশিংটনের। তাইওয়ানে ভূমিকম্পের 30 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে 7 বছরের শিশুসহ জীবিত উদ্ধার 2। ধসে পড়া ভবনটির নির্মাণে ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ায় আর কোনো বিদেশি সেনা প্রবেশ করলে কফিনে চড়ে ফেরত যেতে হবে, মুআল্লেমের হুঁশিয়ারি। শরণার্থীদের তুরস্কে প্রবেশের অনুমতি দিতে ইইউর আহ্বান। এবং অভিবাসী ঢল মোকাবিলায় মেসিডোনিয়া বুলগেরিয়া সীমান্তে কড়াকড়ি আরোপের প্রস্তাব হাঙ্গেরির। ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন ও ইসলাম বিরোধী বিক্ষোভ। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।